উষার শেয়ার করা ভিডিওটা এমন, যেখানে উচ্চতার ভিত্তিতে পার্টনার সিলেক্ট করা, যেমন মেয়ের উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি হলে ছেলের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চ। তো উষার উচ্চতা যেহেতু 5 ফুট 4 ইঞ্চ, তাহলে উষার পার্টনারের উচ্চতা হলো 5 ফুট 9 ইঞ্চ। আর উষা সেই ভিডিওটাই শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছে, হোয়ার ইজ মাই 5 ফুট 9 ইঞ্চ, সাথে একটা কান্নার ভিডিওটাও সাগর ভ্রু কুচকে 3বার দেখেছে। কমেন্টের সংখ্যা স্পষ্ট দেখাচ্ছে 27টি, অথচ ভিডিওটা শেয়ার করেছে মাত্র 40 মিনিট আগে। গালিব দ্রুত কমেন্ট ক্লিক করে। সেখানে প্রথম কমেন্টটাই প্রিয়তার। সাগর প্রিয়তাকে চেনে, খুব ভালো করেই চিনে। উষার ছোট্টবেলার ফ্রেন্ড। নিচেটা তানহার, তানহাকেও সাগর চিনে। তানহা কমেন্ট করেছে, তোর জামাই তো নিশ্চয়ই কোনো মেয়ের কম্বলের নিচে আছে। কমেন্টটা দেখেই সাগরের কুচকানো ভ্রু আটা আরও কুচকে যায়, রাগের পাল্লাটা বেড়ে আরও ভারী হয়। প্রথমে প্রিয়তার কমেন্টের রিপ্লাইগুলোই দেখার জন্য ক্লিক করে। প্রিয়তা কমেন্ট করেছে, কিন্তু তোর তো 6 লাগবে না, মানে 6 ফিট আর কি, সাথে একটা ব্যাঙের ইমোজিও দেওয়া। কমেন্টটা দেখে সাগর আর গালিব দুজনের দিকে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। আকস্মিক গালিব ঘর কাঁপিয়ে হেসে ওঠে। সে কমেন্টের মানেটা খুব বুঝতে পেরেছে। সাগরের রাগটা আরও বেড়ে যায়। প্রথম রিপ্লাই দিল মেহেদি, আমার ভাইয়ের 6 না, মানে আমার ভাই 6 ফিটই। গালিবের হাসি দেখে কে? বেচারার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। পেটে মনে হচ্ছে খিল লেগে গেছে। সাগরের দিকে তাকিয়ে বলে, এভাবে তাকাস কে, খেয়ে ফেলবি? এবার উষা রিপ্লাই করে, আমি কবে এসব বলেছি? আমার কাছে লম্বা মেটার করে না, আমার কাছে মানুষটাই আসল, মানুষটা খাঁটি হলেই হয়। বোকা উষা না বুঝেই রিপ্লাই করে। প্রিয়তা আবার বলে, দিন শেষে লম্বাটাই ম্যাটার করে দোস্ত। সাগর হতবিহ্বল। মেয়েরাও এত দুষ্ট, এত পাজি হয়, এত ডাবল মিনিং কথা বলতে পারে। গালিবের অবস্থা দেখে কে? উষাদের মেসেঞ্জার গ্রুপে কোনো এক বিষয় নিয়ে হয়তো কথা হয়েছে। সেই কথার উত্তরেই উষা টেক্সট করে, শালি দুর্বল জায়গায় হাত দিস কেন? হ্যাঁ, প্রিয়তা এবার এতটুকুই গ্রপ করে কমেন্টের দিয়ে বলে, বেবি তুমি যে এত দুর্বল আগে জানা ছিল না। অবশেষে তানহা কমেন্টের শেষ রিপ্লাই করে, মাইয়া মানুষ কেমনে এত নষ্ট মাইন্ডের হয় ভাই? তুই এত নষ্ট কেন দোস্ত? গালিব সাগরের কাঁধে হাত রেখে বলে, দোস্ত এই প্রিয়তা মেয়েটা জোস, একদম আমি টাইপ। সাগর এবার তানহার করা মেসেজের রিপ্লাই অপশনে যায়, যেটাতে একটা ইংরি রিয়াক্ট দিয়ে রিপ্লাই করেছে তার নিজের ছোট ভাই রাফিদ। আমার ভাই মোটেও এমন না বলেই একটা ভেংসি ইমোজি দিয়ে দেয়। সাগর হাসে। ভাইয়ের সাথে যতই ঝামেলা হোক, চরিত্রে দাগ লাগতে দিবে না। বাকি কমেন্ট আর দেখে না, পরের পোস্ট দেখতে উদ্যত হয়। পরের পোস্টটা শুক্রবারে শেয়ার করেছে, যেটাতে মেয়ে বিয়ের সাজে গাড়িতে বসার ভিডিওতে লেখা, আরেকটা শুক্রবার চলে গেল, এখনো কোনো গোলামের পুত এলো না। আর উষা নিজে ক্যাপশন দিল, আসলো না রে, আসলো না। গালিবের এবার অবস্থা খারাপ। এমন বিনোদন সে তার লাইফে খুব কমই পেয়েছে। সাথে সাগরের রেগে মেগে বোম হওয়াটা তাকে আরো বেশি আনন্দ দিচ্ছে। এই পোস্টে রাফিদ কমেন্ট করেছে, আমরা ফোনের গোলামটা তোর বড় আব্বু, তোর বাবার বড় ভাই। সাগরের আর কিছু দেখার সাহস হলো না। তার বংশের মেয়ে, তার বউ যে এত বেয়াদব হয়ে গেছে ভাবতেই পারছে না। সাথে আবার ভাইদের আশকারা। এবার গেলেও স্টোরি দেখতে 4টা স্টোরি শেয়ার করা, তা দেখে আনমনি বিড়বিড় করে, আল্লাহ জানে এখন আবার কি উদ্ভট জিনিস শেয়ার করেছে। প্রথম স্টোরিতে 2টা মেয়ের পায়ের ছবি একসাথে, পায়ে সোনালী কালারের নুপুর, আরেকটা মেয়ের পা খালি, ক্যাপশন দেওয়া, আজ কেউ নেই বলে এমন গিফট দেয় না, তাই পাটাও খালি পড়ে আছে। সাগরের বিরক্তিতে আর রাগে মাথা ফেটে যাচ্ছে। তার বউ কি এখন অনলাইনে ডিজিটাল ভিক্ষা শুরু করেছে? পরের স্টোরিটা ব্যাডমিন্টন খেলার ভিডিও, যেখানে ফেস দেখা যাচ্ছে আরিশা আর আরাফের, আর পিছনে পার্ট দেখতে পাচ্ছে মেবি সাদাফ, আর মেয়েটা হয়তো উষা। 5 বছরে এই প্রথম সাগর উষাকে দেখলো, তাও পেছন থেকে। মেয়েটা অনেক লম্বা হয়েছে। বিয়ের সময় যেমন গুলুমুলু ছিল, এখন আর তেমন না।
দেখে বোঝা যাচ্ছে নিজের ফিটনেস নিয়ে খুব কনসার্ন। চিকন পাতলা দেহের গড়ন, কোমরের নিচ অবধি চুলগুলো একদম স্ট্রেইট। উষার মায়ের চুলও এমন সোজা ছিল। উষার চুলের রং কুচকুচে কালো, কিন্তু উষার মায়ের চুলের রং ছিল লাল। উষার মা তো ছিল রাশিয়ান। রাশিয়ান মেয়েরা তো প্রয়োজনের থেকে একটু বেশি সুন্দর হয়। উষার চুলে একটা গাঢ় খয়েরি রঙের বো ব্যান্ড দিয়ে বাঁধা, যার কারণে আরও বেশি মোহনীয় লাগছে চুলগুলো। উষার পরনে প্যান্ট আর সাদা ফ্লোরাল প্রিন্টের হাঁটু পর্যন্ত লং একটা টপস। কিভাবে ব্যাডমিন্টন খেলছে বাবা! মেয়েটা এটাতেও তো মারাত্মক পারদর্শী মনে হচ্ছে। গালিব খুব আগ্রহ নিয়ে পুরোটা ভিডিও দেখলো। দেখলি মেয়েটা কি সুন্দর ব্যাডমিন্টন খেলে, এক একটা শট দেখেছিস ওর? সাগর নির্বিকার থেকেই বলল, তো এসব এখন সব মেয়েরাই পারে, এত খুশি হওয়ার কি আছে? পরের স্টোরিটা দেখে সাগর নিজেও হতভম্ব। একটা ব্ল্যাক কালার বাইকে ঠেস দিয়ে দাঁড়ানো উষা, পরনে তার ব্ল্যাক প্যান্ট, উপরে ব্ল্যাক জ্যাকেট, মাথায় হেলমেট এবং এক হাত বাইকে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। পাশে সাদাফ দাঁড়ানো, সাদাফেরও ফুল ব্ল্যাক। মাথার হেলমেটটা খুলে কোমরে ঠেকিয়ে এক হাত দিয়ে ধরে রেখেছে, আরেক হাত দিয়ে উষার কাঁধে। টাইম দেখা যাচ্ছে 2:19। এত রাতে এই দুজন বাইক রাইড করে? সাগর আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে গেছে। এও সম্ভব? তার বাপ চাচা কই? দেখলি মেয়েটা বাইকও চালাতে পারে। সাগরের কোনো ভাবাবেগ হলো না, সে কি বলবে ভেবে পাচ্ছে না। আর এই বাইকটার কার? এটা তো আরাফ, সাদাফ বা রাফিদের বাইক না? তাহলে? চিন্তা আর রাগে তার মাথা ফেরে যাচ্ছে। পরের স্টোরিটা উষার বাইক রাইডের। বলা বাহুল্য খুব সূক্ষ্মভাবেই বাইক চালিয়েছে উষা। এবার হেড হাইলাইট দেখে বুঝলো মেয়েটা বাইক, সাইকেল, আকাশ, চাঁদ, শাড়ি, চুড়ি অনেক বেশি ভালোবাসে। এক কথায় ওর দুর্বলতা। এবং একটা হাইলাইটে উষার কণ্ঠে গাওয়া গানও শুনে, যেখানে সে টাইটানিকের মাই হার্ট উইল গো অন গানটা খুব আবেগ দিয়ে গেয়েছে। এই গানটা সাগরেরও খুবই পছন্দের। উষার কণ্ঠে যে এত সুন্দর তা সাগরের কল্পনাতেও ছিল না। সাগরের এমন হাসফাস অবস্থা দেখে গাড়ি বলল, তুই একে টেক্সট দে, জিজ্ঞেস করে এত রাতে এসব কি। আর সাদাফেরও আঙ্কেল নেই, একটা মেয়েকে নিয়ে এত রাতে বাইরে বের হয়। সাগর কোনো কথা না বলেই দ্রুত মেসেজ অপশনে ক্লিক করে আর ইনবক্সে গিয়ে দেখে আজ থেকে প্রায় 2 মাস আগে সাগরের জন্মদিনে উইশ মেসেজ পাঠিয়েছে উষা, যেটা সত্যি সাগর দেখেনি। গালিব এবার খুব জোরেই সাগরের পিঠে কিল দেয়। শালা মেয়েটা তোকে বার্থডে উইশও করেছিল, তাও তুই রিপ্লাই করলি না। সাগর প্রতি উত্তর না করে টেক্সট পাঠায়, এত রাতে অনলাইনে কি করিস তুই? উষা অ্যাক্টিভ আছে কিন্তু রিপ্লাই করো না। পাক্কা 4 মিনিট পরে সে অফলাইনে হয়ে গেছে। সাগর ঠিক লক্ষ্য করেছে মেসেজটা ডেলিভার্ড হয়েছে। উষার ইগনোর যেন সে মেনে নিতে পারলো না। রাগটা এবার আরও বেড়ে গেল। তা দেখে গাড়ি বলল, ঠিকই আছে, শালা দাম দিবে না। আর তুই টেক্সট করলেই তাকে হুমড়ি খেয়ে রিপ্লাই করতে হবে না। ও কত আদরে মেয়ে জানিস তুই, কত সুন্দরী সে, আর তুই কিনা। আরও কিছু বলার আগেই সাগর গালিবের কলার ধরে অগ্নি চোখে তাকিয়ে থেকে চিৎকার করে ওঠে, সুন্দর তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছে? বারবার সুন্দর সুন্দর করবি না। এই সৌন্দর্য এই সব কিছুর কাল। এই সৌন্দর্যের জন্যই আমি ওকে আপন করে নিতে পারছি না। এই সৌন্দর্যের জন্যই আমার পরিবারকে কত ভোগান্তি ভুগতে হয়েছে তা তুই জানিস না। আমার চাচ্চুর কষ্ট তুই দেখিসনি, চাচ্চুর এই সুন্দরী মেয়েটাও দেখেনি। সুন্দরী মেয়েরা কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। তাদের নিজের সৌন্দর্য নিয়ে অনেক অহংকার। সব নারী ছলনাময়ী। গালিব শান্ত দৃষ্টিতে তাকিয়েই বলে, তোর মাও একজন নারী, তোর বোনও একজন নারী। উষাকে বউ হিসেবে না মানলেও ভবিষ্যতে যাকেই বিয়ে করবি সেও একজন নারী। তোর কথার মানে তো এই দাঁড়ায় যে তোর মাও একটা ছলনাময়ী। আসলে কি তাই? এক নারীর জন্য কেন গোটা নারী জাতিকে কলঙ্কিত করছিস? সাগর চুপ হয়ে যায়। গালিবের প্রতি উত্তরে সে কি বলবে ভেবে পায় না। গালিবের কলার ছেড়ে দেয়। আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসে। কয়েক সেকেন্ড আগের হিংস্র মানবকে একদম এখন বিড়াল ছানার মতো লাগছে গালিবের কাছে। সাগর সোফাতে মাথা হেলিয়ে দেয়, কপাল চেপে ধরে। আর মোড়া ভেঙে উঠে বসে উষা। জানালার পর্দার ফাঁক দিয়ে আসা লাইটের আলোর দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। আনমনেই হেসে ফেলে। আজকে অন্য দিনের তুলনায় মন মেজাজটাও একটু বেশি ফুরফুরে উষার। জলদি উঠে ওয়াশরুমে যায়।
কিছুক্ষণ পর একেবারে অজু করেই বের হয়। আগে ভাইদের ডেকে তুলবে, তারপর বাপ চাচাদের। সকাল 10টা থেকে উষার কলেজ ক্লাস শুরু হয়ে যায়। সেই হিসেবেই 8:30টার দিকে রেডি হতে চলে যায় উষা, আর রেডি হয়ে এসে সবার সাথে খেতে বসে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ দরজায় করাঘাত শুনে উষা থমকে দাঁড়ায়, বিড়বিড় করে। এই সময় আবার কে এলো? ভাবনার মধ্যেই সাদাফের উৎকণ্ঠা আওয়াজ শুনতে পায়। উষা দ্রুত দরজা খুলে সাদাফের মুখটা দেখে মনে হচ্ছে কেউ ওকে জোর করে করলার জুস খাইয়ে দিয়েছে। আজব, তোর মুখের এই বেহাল দশা কেন? সাদাফ উষার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, দ্রুত অফলাইনে আয়, আর নয়তো তোর কপালে শনি আছে। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেছে। আরে ভাই, এর আবার কি হয়েছে? এমন করলো কেন? আর অনলাইনে যেতে বললো কেন? কিছু কি করেছি আমি? তেমন একটা পাত্তা দিল না উষা। মনোযোগ দিল হিজাব পরায়। হিজাব পরা প্রায় শেষের দিকে আচমকাই উষার হাত থেমে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, আরশিতে নিজের প্রতিবিম্বের দিকেই হতভম্বের মতো তাকিয়ে থাকে। হ্যাঁ, রাতেই তো সাগর ভাই আমাকে টেক্সট করেছিল। আমি তো ভাব দেখাতে গিয়ে রিপ্লাই করিনি। এখন এটার জন্য কি সাদাফকে পাঠালো? হায় হায়, দিলে তো লাড্ডু ফুটতেছে আমার। খুশিতে যে উষা কি করবে বুঝতে পারো না। দৌড়ে চার্জে বসানো ফোনটা খুলে ফেলে, দ্রুত মেসেঞ্জারে ঢোকে। ইস, সাগর ভাই নিজে আমাকে টেক্সট করেছে, ভাবতেও কেমন লজ্জা লজ্জা লাগছে আমার। সাগর ভাই অনলাইনে আছে, দ্রুত রিপ্লাই করলাম। কেমন আছেন সাগর ভাই? ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, 15 মিনিটেরও বেশি হয়ে গিয়েছে। সাগর ভাই রিপ্লাই করেনি। টেক্সটটা ঠিকই 2 মিনিটের মধ্যেই সিন করেছে, কিন্তু রিপ্লাই করেনি। ইচ্ছা করছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলি। কি দরকার ছিল বান্ধবীদের কথা শোনার, সাদাফের কথা শোনার? এখন এত ভাব দেখাতে গিয়ে যে আর রিপ্লাই করছে না। উষার মনের সুখ সুখ ভাবটা কখনোই গায়েব হয়ে গেছে। বড় আম্মু ডেকে গিয়েছে, খেতে হবে। খাওয়ার টেবিলে অন্তত সাদাফের থেকে জানা যাবে কি হয়েছিল বা কি বলেছিল। না, আজকে সাদাফটাও খেতে আসতো না। কেমনটা লাগে? মুখ ভোতা করে খাবার শেষ করে উষা অতপর ছুট লাগায় কলেজের উদ্দেশ্যে। সময় বহমান, সময় কারোর জন্য থেমে থাকে না। এর মধ্যেই কেটে গেল 10 দিন। উষা নিয়ম করে সাগরের আইডি স্ক্রল করে সাগরের ছবিতে অজস্র চুমু এঁকে দেয়। আর সেই যে মেসেজের রিপ্লাই পাওয়ার আশা জেগেছিল, সেই আশাটাও হারিয়ে গেছে। সাগর তো রিপ্লাই দিবে দূর, উষাকে মেসেঞ্জারে ব্লক করে রেখেছে। উষা বাহিদকে করে নিয়ে বসে আছে, বসে বসে কার্টুন দেখছে। সামিন মাসের অর্ধেক দিনগুলোই ভুইয়া বাড়িতে থাকে। সামিনের হাজবেন্ড মুহিব একা, তার কোনো ভাই বোন নেই। সে ছোট থাকতে বাবা মারা গেছে, আর বিয়ের 1 বছর পরেই মা মারা গেছে। সামিনেরও বাসায় একা থাকতে ভাল লাগে না, তাই বাবার বাড়িতেই থাকে। আজকে অবশ্য থাকবে না, যাওয়ার পথে মুহিব নিয়ে যাবে তাকে। আজকে বাড়িতে সবাই উপস্থিত আছে। উষা বুঝতে পারছে না হঠাৎ সবার একসাথে হওয়ার কারণ কি। এই উষি, কিছু কি হয়েছে? মামারা এত চিন্তিত কেন রে? আব্বু আজকে খুব তাড়াহুড়ো করে মামার বাসায় এসেছে, কিছু জানিস? এই সাদাফের বাচ্চাটা কই? শুন মোটু, আমার কোনো বাচ্চা নেই, তবে একটা বিয়ে করাই দে, প্রমিস করছি 1 বছরের মধ্যে তোকে ফুপু ডাক শোনাবো। হ্যাঁ, বলেই ভাব নিয়ে শার্টের কলার ঠিক করলো সাদাফ। তোর মতো খচ্চরকে কে বিয়ে করবে? 7 দিনে 1 দিন গোসল করিস, সি। বলেই নাক চেপে ধরলো আরিশা। তো কি হয়েছে? রেগুলার কারা গোসল করে জানিস? যাদের শরীরে গন্ধ আছে তারা। আমি কি তোর মতো খাটাস নাকি? তোর শরীরে ইঁদুর পোছা গন্ধ আছে বলেই তো রেগুলার গোসল করিস, বুঝলি? আমার শরীর দেখ, হাজারো ফুলের সুবাস পাবি, বুঝলি? এ সুবাস অন্য কোথাও পাবি না রে। ওহ ভাই, ডাস্টবিনের গন্ধ। উফ, থামবে তোমরা? কি শুরু করেছো বলো তো? আর সাদাফ রেগুলারই গোসল করে। এতটুকু বলে থামতেই সাদাফ পড়ে, এই তো আমার বোন, আমার জান, সাব্বাস বেড়ি সাব্বাস। উষা এবার ভেংচি কেটে বলে, জানো আরিশা আপু, সাদাফ শুধু শীতকাল আসলে 1 মাস পর পর গোসল করে। বলেই উষা দৌড় লাগায়, আর দাঁড়ানোর সময় নেই। আলিফের বউয়ের অবস্থা বেশি একটা ভালো না, এই নিয়েই সবাই চিন্তিত। তার উপর আরেকটা ব্যাপার তো আছে, যেটা সবার চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে 20 তারিখে আলিফের স্ত্রী তুবার ডেলিভারি, অন্যদিকে 21 তারিখে সাগর দেশে আসবে। হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে দেশে আসার কারণ কারোরই জানা নেই। নিহাল গালিবও জানে না, তবে সাগর আসবে সেই কথা সবাই জানলেও উষা জানে না।
উষা আর মাহিদ এ ব্যাপারে ব্যবহারিস। মূলত মেয়েটার প্রি টেস্ট শুরু হবে, তাই কেউ চাচ্ছে না এখন সাগর দেশে ফিরুক। উষা শুধু ভাবির কথাটাই জানে, ভাবির ব্যাপারে কথাবার্তা বলে বাসায় এটাই জানে। সবাই প্ল্যান সাগরকে একটা মাস পরে আসতে বলবে, আর এই বিষয়ে বাসায় বিশাল বড় গোল মিটিং এর আয়োজন করা হয়েছে। ফিদান, আর ইউ গোনা গো উইথ মি? হ্যাঁ, কিন্তু এখন আমি অনেক ব্যস্ত। শুন সাগর, এক কাজ কর, আমরা দেশে ফিরে যাই, আর ফিদান যখন ফ্রি হবে তখন না হয় বিডিতে যাবে। সাগর সায় দেয় গারিবের কথা তার মনে ধরেছে, তাই হোক। সাগর ডিভানে বসে থাকা ফিদানের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে ইংলিশ বলে গারিবের বলা কথাটা। ফিদানও রাজি হয়ে যায় এবং বিড়বিড় করে বলে, আই ওয়ান্না সি হার। সাগরের মুখে উষার কথা না শুনলেও গারিবের মুখে সবসময় উষার কথা শোনা হয়েছে ফিদানের। সেই থেকে তার তীব্র আকাঙ্ক্ষা উষাকে দেখার। কয়েকবার সাগরের সামনেই বলেছে, দিয়ে দাও ডিভোর্স, আমি ওকে বিয়ে করব। এসব নিয়েও ঝগড়া হয়েছে প্রচুর। মূলত সাগর চাচ্ছে না ফিদানকে সাথে নিতে। একে তো বন্ধু, তার উপর আন্তরিকতা রক্ষার্থে দাওয়াত দেওয়া আর কি। গালিব, তোর কি মনে হয় আমি পরিবারের কথা শুনবো? শুনবি না কেন? ভালোর জন্যই তো বলেছি। আমি দেশে যাবই। আগামী মাসের 5 তারিখের মধ্যেই দেশে যাব আমি, এবং কাউকে না জানিয়েই যাব। ইউনো, পরিবারের সবাইকে একসাথে টেনশন করতে দেখলে আমার মজা লাগে। বলেই জোরে শব্দ করে হেসে ওঠে সাগর। গালিব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এ কেমন কথা? সবাই চিন্তা করে কিভাবে পরিবারকে টেনশন ফ্রি রাখা যায়, আর এই ছাগলের বাচ্চা কিনা পরিবারকে টেনশনে দেখতে আনন্দ পায়। আশ্চর্য, সাগর এভাবে হাসছিস কেন? আমার হাসি পাচ্ছে তাই। তুইও হাস, না করেছে কেউ তোকে? ওই নো মাহির, যখন তোকে ছাগল মামা বা ছাগল মামা ডাকে আমারও এইভাবে হাসতে ইচ্ছে করে। এবার সাগরের হাসিটা থেমে যায়। রাগী দৃষ্টিতে তাকায় গালিবের দিকে। মনে মনে চিন্তা করে, বাবা মা কি আর নাম পায়নি? এই সাগর নামটাই কেন রাখতে হলো? না না, বাবা মা তো আরও একটা নাম রেখেছে, রিফতিহাদ। হ্যাঁ, আজকে থেকে মাহিদকে শিখাতে হবে মামাকে রিফতি মামা বা রিফু মামা বলে ডাকতে। তাও সাগর যেন না ডাকে, মান ইজ্জতের ফালুদা বানিয়ে দেয়। দেখতে দেখতে দুবার ডেলিভারির দিন চলে এসেছে। আপাতত ভুইয়া বাড়ি আর খান বাড়ির সকলেই হসপিটালে উপস্থিত আছে। চিন্তায় এক একজনের মাথা ফেটে যাওয়ার অবস্থা। তুবার জন্য বেবি ক্যারি করাটা অনেক বেশি টাফ ছিল। এর আগেও সে 2বার কনসিভ করেছে, বাট 2বারই মিসক্যারেজ হয়ে যায়। এবার সম্পূর্ণ বেড রেস্টে ছিল তুবা। একটু ভুল হলেই বাচ্চা সহ তুবার নিজেরও এই দুনিয়া ত্যাগ করতে হতো। আলিফ এবং নাবিলা ভুইয়া বলেছিল একটা বাচ্চা দত্তক নেওয়ার জন্য, কিন্তু তুবা সেটা মানেনি। পরের রক্তকে কখনো নিজের রক্তের মতো আপন করে নেওয়া যায় না, আর সম্ভবও হয় না। দিন শেষে জানতে পারে নিজের আসল বাবা মায়ের জন্যই মন কাঁদে। তাই তো নিজের জীবন বাজি রেখে এবার কনসিভ করেছে তুবা। আলহামদুলিল্লাহ, এতগুলো মাস কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন সিজারের সময়ই যত চিন্তা। ঘণ্টাখানিক ধরে অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করছে সকলে। সবার মধ্যেই চিন্তার ছাপ। উষা এক কোণে চাচি আম্মার কাঁধে মাথা হেলিয়ে বসে আছে। চাচি আম্মাও পরম আদরে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নাবিল ভুইয়া এসে বসলেন ভাতিজির পাশে। আম্মা, তুমি বরং এখন বাসায় চলে যাও। কাল থেকে তো তোমার ফ্রি টেস্ট, এমনিতেই পরীক্ষার সময় আগানো হয়েছে, পড়া বাকি অনেক। একটু বিশ্রাম নিয়ে নাও, পরে না হয় বাবু হলে তোমাকে নিয়ে আসবো। না চাচ্চু, আমি প্রিন্সেসকে ডেকেই যাব। ভাবির চিন্তায় খুশি হতে পারছি না। আল্লাহ আল্লাহ করে মা মেয়ে দুজনে সহি সালামতে আমাদের কাছে ফিরে আসুক। বাবুকে কুলে নিয়ে আগে আদর করব, তবেই আমার মন শান্ত হবে। বাসায় গিয়েও পড়ায় মন বসবে না। নাবিল ভুইয়া আর কিছু বললেন না। একবার স্ত্রী আর মেয়ের মুখ দেখে চলে গেলেন ভাগিনা আর ভাইদের কাছে। আলিফ, নেহাল, রাফিদ, আরাফ, সাদাব সকলেই মসজিদে আছে। এই পর্যন্ত কত রাকাত নফল নামাজ পড়েছে হিসেব নেই তাদের কাছে। তুবা কনসিভ করেছে জানার পর থেকে প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে আলিফ। সজ্ঞানে তাহাজ্জুদ নামাজ সে মিস দেয়নি। এখন শুধু রাফিদ আছে আলিফের সাথে, বাকিরা হসপিটালে চলে গিয়েছে। আলিফ সেই যে সিজদায় মাথা নত করেছে, তোলার নাম নেই তার। বারবার আল্লাহর কাছে একই আর্জি করে যাচ্ছে।
হে আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান, তুমি তোমার বান্দাকে কখনো খালি হাতে ফিরিয়ে দাও না। আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি ছাড়া আমি কার কাছে চাইব? রব্বুল আলামিন, আমার স্ত্রী সন্তানকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। আর কিছু চাই না আমি, তোমার অসহায় বান্দাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। রাফিদের নিজের চোখেও পানি। সে জানে তার ভাইটা নিজের স্ত্রীকে কতটা ভালোবাসে। সবার বড় ভাই সবসময় সবার বিপদে আপদে ঢাল হয়েছিল। আজকে সেই ভাইয়ের এই অবস্থা আর মেনে নিতে পারছে না। ফোনের শব্দে ঘোর কাটে রাফিদের। আলিফ ভাইয়ার ফোন বাজছে, ফুবা কল করেছে। রাফিদ এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করে। হ্যালো রাফিদ, কোথায় আছো বাবা? আমার ছেলেটাকে নিয়ে দ্রুত হসপিটালে আসো। আলহামদুলিল্লাহ, আমার ছেলের মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, মা মেয়ে দুজনেই সুস্থ আছে। সোহেব খান নিজেও ঠিক মতো কথা বলতে পারছে না। কান্না আর খুশি দুয়ে মিলিয়েই তারই অনুভূতি। রাফিদ নিজেও এখন কথা হারিয়ে ফেলেছে। কি বলবে সে? খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে তার। তুবা ভাবি সকলের কাছে ভীষণ প্রিয়। এই যুগে তুবা ভাবির মতো মেয়ে পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। এতে মেয়েটা সকলের চোখের মণি। আলিফ দ্রুত মোনাজাত শেষ করে এক প্রকার রাফিদের হাত থেকে ছিনিয়েই নেয় ফোনটা। শুনতে পায় বাবার কান্না মিশ্রিত শব্দ। বাবা, কি হয়েছে? তোবা ঠিক আছে? আমার মেয়ে ঠিক আছে? চোখে পানি নিয়েই আলিফ কোনো মতে বাবাকে বলে কথাটা। আলহামদুলিল্লাহ বাবা, তোমার স্ত্রী আর মেয়ে দুজনেই আল্লাহর রহমতে সুস্থ আছে। দ্রুত আসো, আজান দিতে হবে। মেয়েকে কোলে নিবে না? ওসব পাগল হয়ে গেছে কোলে নেওয়ার জন্য। আসছি বাবা। কথাটা কোনো মতে বলেই আবারও সেজদায় লুটিয়ে পড়ে আলিফ। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে বড় ভাইয়ের দেখা দেখি রাফিদ নিজেও সেজদা দেয়। আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে হাজারবার, লক্ষ কোটিবার। দ্রুত 2 রাকাত নফল নামাজ শেষ করে ছোটে হসপিটালের উদ্দেশ্যে। বেডে শুয়ে আছে তুবা, পাশেই দোলনাতে মেয়েকে শুয়ে রেখেছে। আরিফ কেবিনে ঢুকেই নিজের স্ত্রীর মায়াভরা মুখটা একবার দেখে। মা, মামি, বোন সকলের সামনেই কপালে গালে ভালোবাসার পরশ দিয়ে ভরিয়ে দেয়। হাতটা শক্ত করে চেপে ধরে বলে, আমার সাহসী নারী তুমি। আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহ আমাকে অনেক আগেই দান করেছেন। আজকে তার মাধ্যমে আরও একটা জিনিস আমি পেয়ে গেলাম। নিজের জীবন বাজি রেখে আমার জীবন সুখের করেছো তুমি। আবারও কপালে একটা দীর্ঘ চুমু এঁটে দেয় আরিফ। হয়েছে তো, এবার আগে মেয়েকে কুলে নাও তো। আজান দাও, তারপরে উষার কুলে দাও। মেয়েটা পাগল হয়ে যাচ্ছে কুলে নিবে বলে। জানোই তো মেয়ে বাবু কতটা পছন্দ ওর। মনে নেই সামিনকে শুধু বলতো, সামিনা আপু, ছেলে বাবু হলে কিন্তু আদর করব না, আমার মেয়ে বাবু চাই। তো দিলে না কেন ওর কোলে? ও তো আমার আরো একটা জান, আমার বাচ্চা। বলেই উষার দিকে তাকালো। উষা ভেংচি কেটে বলে, হয়েছে, 2 দিন আগেও বড় বউ ছিলাম, এখন বাচ্চা হয়ে গেছি। দেখেছো ভাবি, তোমার জামাইয়ের কাণ্ড দেখছো? কাছে আয়। উষা গেল কাছে। আরিফ বসা থেকে উঠে গেল নিজের মেয়ের কাছে। চোখ দুটি ঝাপসা হয়ে আছে তার। এই ফুটফুটে পরিটা আরিফের প্রিন্সেস। মুখ ঘুরিয়ে তাকালো তুবার পানে। ঠোঁটে কৃতজ্ঞতার হাসি ঝুলিয়ে দেখে একবার প্রিয়তমাকে। তুবা চোখ দিয়ে ইশারা করে কোলে নিতে। আরিফ বাবুকে কোলে নিয়ে বলে, বাবার প্রিন্সেস তুমি, বাবার সাম্রাজ্যে তোমাকে স্বাগতম মা। বলে মেয়ের কপালে, গালে, সারা শরীরে একের পর এক আদর দিয়ে ভরিয়ে দেয়। এসে দাঁড়ায় উষার কাছে। উষাকে হাত পাততে বলে মেয়েকে দিয়ে দেয় উষার কোলে। তারপর আজান দেয় মেয়ের কানে। সেদিনের পর কেটে গেছে আরও 25 দিন। উষার পরীক্ষা বাকি আছে আর 2টা। সময় করে গিয়ে বাবুকে দেখে আসে। বাবুর নাম রেখেছে নাইলা আমাতুল্লাহ খান। বাবুকে নিয়ে খুব সুখে শান্তিতেই দিন কাটছে সকলের। আলিফের বৈবাহিক জীবনের পূর্ণতা পেল তার প্রিন্সেসের আগমনে। আর নিজেকে এখন দুনিয়ার সব থেকে সুখী মানুষ মনে হয়। সাগরের ডিসেম্বরের 5 তারিখে দেশে আসার কথা থাকলেও একটা ঝামেলার কারণে আসতে পারেনি। এখন সমস্ত ঝামেলা চুকিয়ে তৈরি হচ্ছে দেশে ফেরার জন্যে। সাগর আগামীকাল দুপুর 2:30টায় বাংলাদেশে থাকবে। এটা জানে শুধু নেহাল আর গালিবের বাবা মা। ভুইয়া বাড়ির সকলে চায় আর 2-3 মাস পর সে দেশে আসুক। সব থেকে ভালো হয় 4-5 মাস পরে আসতে। কিন্তু সাগর তো কারো কথা শোনার পাত্র নয়। ঝামেলা না হলে সে আরো আগেই দেশে থাকতো। বুঝলাম না সাগর, আর কিছুদিন পরে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত?
সাগর প্রত্যুত্তর করল না গালিবের কথায়। ধারণা থেকে এসে বসল গালিবের পাশে। গালিব সেটা দেখে সন্দেহী দৃষ্টিতে সাগরকে পর্যবেক্ষণ করে বলে, আজও বেড খালি আছে, ডিভাইন খালি আছে, সোফা খালি আছে, তুই আমার পাশে এসে আমার শরীর ঘেঁষে বসেছিস কেন? তোর সমস্যা কি? তুই কি আসলেই কে? শালা আমার আগেই সন্দেহ হয়েছিল। সাগর রাগী দৃষ্টিতে তাকালো গালিবের দিকে। মুখী হয়েছে এভাবে তাকাস কেন? আমি ভয় পাই তোরে, হক কথার ধাম নাই। গালিব, আর কিছুদিন পরে বাংলাদেশে গেলে মহাভারত অশুদ্ধ হতো কিনা আমি জানি না, কিন্তু আর কিছুদিন এখানে থাকলে তোকে আর বাঁচানো সম্ভব হবে না। তুই আমার হাতে কখন জানি খুনটুন হয়ে যাস। আমার এখনো আরো একটা বিয়ে করা বাকি, বাসর করা বাকি। আমি চাই না তোকে মেরে জেলে যাই। হে শালা, তুই করবি বাসর? হাসালি দোষ, হাসালি। বলেই তাচ্ছিল্যের স্বরে হাসল কতক্ষণ। সাগর সেটা লক্ষ্য করেই বলল, কেন? এখানে হাসার কি আছে? এত বছর হলো বিয়ে করলি, এখনো বুকে চুমু খেতে পারিসনি? তোর ঠোঁট থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরটাই এখনো ভার্জিন, আবার করবি দ্বিতীয় বিয়ে আর বাসর? পড়ার টেবিলে বসে বইয়ে মুখ গুজে আছে উষা। কাল 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে সকলের স্কুল কলেজ বন্ধ ছিল। উষার পরীক্ষাও ছিল না। হাতে একদিন সময় আছে ভেবে পড়া সব কমপ্লিট করা হয়নি। এদিকে রাহাত ভাইয়াও অসুস্থতার জন্য কাল আসতে পারেনি। খাতায় কি লিখবে এই ভেবেই মাথা ফেটে যাচ্ছে। জলদি ফোনটা হাতে নিয়ে কল লাগাই প্রিয়তাকে। দোস্ত, মাথায় তো কিছু ঢুকছে না, কি দিব এক্সামে? তুই এই জন্য এই সকাল সকাল কল দিছস? এই তোরে না বলছি পড়ালেখার বিষয় নিয়ে আমার কিছু বলবি না? জামাই খুঁজে দে, আমি বিয়া করবো। বাপ মা বোঝে না কেন যে তোর মেয়ে পড়ালেখা না সংসার করতে চায়? ভাই, আমার ভুল হয়েছে তোরে কল দিয়া, মাফ কর মা। যেহেতু গ্রুপ কল চলছিল তাই তানহাও তা দেখে কলে জয়েন করে। তোরা দুজন কি সব পড়ে ফেলছস? আয় হায়, কেমনি কি ভাই আমারে দেখাস, তাইলেই হবে। তুই এতক্ষণ কইছিলি তানু? এটা কেমন কথা প্রিয়? কই থাকবো আবার, এই তো ঘুম থেকে উঠলাম। দেখ উশি, শালি মাত্র ঘুম থেকে উঠেছে। কেন সারা রাত কি করছস? তোর তো আর জামাই নাই যে জামাইয়ের সাথে সময় কাটিয়ে রাত আর ঘুমাতে পারস নাই? ভাই, আমার দুই গালে দুইটা কইরা থাপ্পড় দিয়া যা তোরা। কোন পাপে যে আমি তোদেরকে কল দিতে গেছিলাম, মর তোরা। তুই চেতসকে? তোরে কি কইছি? তোর জামাই তো আর দেশে নাই। উষা আর কিছু বলল না। ও না ওদের ও বলার সুযোগ দিল না। হুদাই টেনে টুনে এখন তার জামাইরে নিয়ে খোঁচা দেবে। খট করে কলটা কেটে দিল। আপাতত মাথা ঠান্ডা করা উচিত। ঠিক সেই সময় নাবিল ভুইয়া আসলেন মেয়ের ঘরে। নিজের মেয়ে নেই তো কি হয়েছে, সামিন, উষা, আরিশা কাউকে সে ভাই বা বোনের সন্তান ভাবে না, নিজের মেয়ের মতোই দেখে। বরং নিজের ছেলেদের থেকেও বেশি দুর্বল ভুইয়া বাড়ির প্রত্যেকটা সদস্য মেয়ে বাচ্চা পছন্দ করেন। মেয়ে যে আল্লাহর রহমত, এটা তারা মানেন। আম্মা, তোমার কিছু লাগবে? না চাচু, লাগবে না, কিছুই লাগবে না, সবই আছে। তোমরা আজকে এখনো বের হওনি? হ্যাঁ, বের হব এখনই। আচ্ছা, আজকে তোমার পরীক্ষা শেষ হবে কয়টায়? আর আজকের কোচিং আছে? হ্যাঁ চাচু, কোচিং আছে, 3:30টায় যাব। আর পরীক্ষা 1টায় শেষ হবে। নাবিল ভুইয়া মেয়ের মাথায় একটা চুমু দিয়ে বেরিয়ে আসতেন। চলে গেলেন একতলায় মিটিং রুমে। কি বললো উষা? অনেকটা উদ্গ্রীব হয়েই ছোট ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্নটা করল সিজান ভুইয়া। নাহিদ ভুইয়া তাকিয়ে আছে ভাইয়ের পানে। ভেতরে চিন্তায় মারা যাচ্ছেন তিনি, কিন্তু বাহিরটা খুবই শান্ত। মেয়ের সামনে এইচএসসি দেবে, এখন যদি আবার সাগর এমন চিন্তায় রাখে, মেয়েটা কিভাবে কি করবে? সাগরের লন্ডন যাওয়া নিয়ে বাড়ির সকলেই নাড়া ছিলেন, কিন্তু নাহিদ ভুইয়া সবাইকে জোর গলায় বুঝিয়েছেন দূরে যাক, থাকুক, বড় হোক, ম্যাচিওর হোক, ঠিকই বুঝবে। বড় ভাইকে রিকোয়েস্ট করেই ছেলেকে দেশের বাইরে পাঠিয়েছে। এখন যদি দেশে এসে সম্পর্কটা ভেঙে দেয়, কি হবে মেয়েটার? নিজেকেও তো লজ্জায় পড়তে হবে। বলেছে 1টায় পরীক্ষা শেষ আর 3:30টায় কোচিং। পাশ থেকে নাহিদ ভুইয়া তড়িৎ বেগে বলল, না ভাইজান, ওর তো কোচিং 4টা থেকে শুরু হয়।
এবার সিজান ভুইয়া আর নাবিল ভুইয়া দুজনেই বিরক্তিমাখা চাহনি দিলেন ভাইয়ের দিকে। হ্যাঁ, আমরা তো জানি ব্যাককলের 4টা থেকে কোচিং, 3:30টায় তো বের হতে হবে নাকি? এটা তো বলল উষা। নাহিদ ভুইয়া হাসলেন, মেজো ভাইয়ের উদ্দেশ্যে বললেন, বুঝতে পেরেছি। এখন নেহাল যে বলল সাগর 2:30টায় এয়ারপোর্টে থাকবে, এখন কি করবে? সিজান ভুইয়া গম্ভীর কণ্ঠে বললেন, থাকলেই কি, টাইম অনেক সময় এদিক সেদিক হয়, আর এয়ারপোর্টের ইমিগ্রেশন সহ সব কিছু শেষ করতেও তো কিছু সময় লাগবে। আর আমি নেহালকে বলে দিয়েছি আমরা এয়ারপোর্টে না যাওয়া অবধি সাগরকে যেন একা না আসে, আমরাই গিয়ে ওকে নিয়ে আসব। তো আমরা এয়ারপোর্টে পৌঁছবো 2:30টার আগে, কিন্তু ভিতরে ঢুকবো 3টায়। আসার সময় রাস্তাতে একটু দেরি করব। এসব কিছুর মধ্যে উষাও কোচিং এ চলে যাবে। আর যাই হোক, ওকে যেন কেউ এই খবরটা না দেয়, এটা সবাইকে জানানো হয়ে গেছে। বাহ ভাইজান, চমৎকার। ছেলে মেয়ের উপরেও তোমার চিকন বুদ্ধি খাটাতে হয়। হ্যাঁ, আমার ছেলের মতো ছেলে হলে খাটতেই হবে। চাচি আম্মা, আজকে দুপুরে যে চাচুরা আসলো না বাসায়? মারিয়া জামান পেছনে না ঘুরেই তরকারিতে লবণ দিতে দিতে বলে, অফিসে কোনো ঝামেলায় আটকে গেছে হয়তো। তাহলে বাসার অন্যরা কই? ভাইয়ারা এখনো বাসায় আসেনি কেন? আরব ভাইয়াও কি অফিসে গেছে? আচ্ছা বড় আম্মু, আমি সন্ধ্যায় আজকে আলিফ ভাইয়াদের এখানে চলে যাই, বাবুর সাথে থাকবো। কিছুক্ষণ চুপ থেকে উষা তার চাচি আম্মা আর বড় আম্মুর হাব ভাব বোঝার চেষ্টা করলো। তাদের উত্তর না পেয়ে এবার রান্নাঘরের আয়োজন দেখে বলল, সে কি, তোমরা আজকে এত আয়োজন করছো কেন? এত ভালো ভালো রান্না হচ্ছে, মেহমান আসবে আমাদের বাসায়? লিপি বেগম পেছনে ফিরলেন, এবার মেয়ের গালে হাত দিয়ে বললেন, এমন কথা বলছিস কেন? আমাদের বাসায় কবে খারাপ কিছু রান্না করা হয়? তোর ভাই আর তোর ডিম মাছ মাংস ছাড়া খাস কিছু? তোরা বলতে পারবি ভালোভাবে কোনোদিন একটু সবজি বা ভাজিভুজি খেয়েছিস? উষা মাথা নিচু করে ফেললো, এবার অপরাধীর স্বরে বলল, ভাইজান আর রাফিদ ভাইয়া তো খায়, আমি আর সাদাফ না হয় একটু না কুচু। হ্যাঁ, ওরা খায়, কিন্তু এতটাও না। উশিরে, আজকে দ্রুত বাসায় আসিস। কেন কেন চাচি আম্মা, আমার জামাই আসবে বুঝি? চাচি আমার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, বাসরের ব্যবস্থা করবি বুঝি? বলেই খিলখিল করে হাসতে লাগলো উষা। চাচি আমা অনেক বেশি ফ্রি বাচ্চাদের সাথে। ঠোঁট কাটা স্বভাবের চাচুর সাথে রোমান্টিক মুহূর্তের কথাও শেয়ার করতে ভুলে না। তাই তো বলল কথাটা। দুই যা এবার হতভম্বের মতো তাকিয়ে আছে উষার দিকে। মারিয়া জামান কোনো মতে ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, হয়েছে, যা এবার কোচিংয়ে যা। যাচ্ছি তো, এভাবে বলার কি আছে? পেছন থেকে লিপি বেগম বললেন, উষা, কোচিং শেষে ক্লাস থেকে বের হোস না, সাদাফ তোকে গিয়ে নিয়ে আসবে। আচ্ছা বড় আম্মু। এয়ারপোর্টে সাগর আর গালিব দাঁড়িয়ে আছে। 30 মিনিট হতে চলল, অথচ তাদের রিসিভ করতে কেউ এখনো আসলো না। সাগর ভেবে পাচ্ছে না তার বাবা তো এমন ধরনের মানুষটা, নিশ্চয়ই কোনো মতলব এটেছে। দেখেছিস, এখনো কেউ এলো না, মেজাজটাই খারাপ হচ্ছে। গালিব ভ্রু কুচকে তাকালো সাগরের দিকে। কি হয়েছে, এভাবে দেখছিস কেন? দেখেছি, প্লেনে বসেও যেভাবে মশরামশরি করেছিস আর ছটপট করেছিস, তোর হাব ভাব দেখে মনে হচ্ছে নতুন জামাই বাসর করতে যাবি। বউ তোর জন্য অপেক্ষায় আছে। সাগর কপালের ভাঁজটা আরো গাঢ় করে এবার সোজা হয়ে তাকালো গালিবের দিকে। আজব, কই থেকে কথা কই নিয়ে যাস? মুচরা মুচরির সাথে বাসরের কথা কেন আসছে? তুই বাথরুমের কথা বলতে পারতি, বাসরের কথা কেন বললি? স্টুপিড, খালি ফাউল আলাপ। অপেক্ষা করতে ভালো লাগছে না? কেন, বউকে মিস করছিস? একটা থাপ্পড় দিয়ে দেখবি সব কটা দাঁত ফেলে দেবো, বেয়াদব। কিরে, আজকে তুই এত ঠান্ডাভাবে কথা বলছিস কেন? এবার ভ্রু নাচাতে নাচাতে সাগরের ডান বাহু চেপে ধরে আরো ঘেঁষে দাঁড়ালো গালিব। সবকিছু তো কেমন সন্দেহ ঠেকছে আমার কাছে। কাহিনী কি বল, বউ দেখার আগেই গলে গেলি? তুই না সারাক্ষণ কি বলিস আমাকে? কি বলবি? এই যে
আমি তোর সাথে চিপকে থাকি, ঘেঁষাঘেঁষি করি, আমি গে, আমার সমস্যা আছে। হ্যাঁ বললি তো, কি হয়েছে? ঠিকই তো বললি। তো এখন তুই আমার সাথে এভাবে ঘেঁষে দাঁড়িয়ে আছিস কেন? আমি কখনোই তোকে এভাবে ধরিনি। ছি গালিব, ছি, নিজের পাপ ঢাকতে আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছিস। গালিব ছিটকে দূরে সরে সাগরের থেকে, হোয়াট দ্য ফাক বুড়ো, হাজব মাথা খারাপ। ভাই ভাই ডেকে সাদাফ এক প্রকার ঝাঁপিয়ে পড়ে সাগরের ওপরে। আচমকা এমনটা হওয়ায় একদম কয়েক কদম পিছিয়ে যায় সাগর। গালিবের বাবা ভাই ও এবার এগিয়ে আসে, গালিবকে বুকে টেনে নেয়। সিয়ান ভুইয়া, নাবিল ভুইয়া, নাহিদ ভুইয়া আর আরাফ একসাথে দাঁড়ানো। রাফিদ দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে। এবার দুজনকে দু হাতে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সাগর। কতদিন পর নিজের ভাইদেরকে কাছে পেল, দিন না কয়েক বছর পরে। আরাফও এলো এবার। সাগর সাদাফ আর রাফিদকে ছাড়িয়ে আরাফের সাথে বুক মিলালো। তারপর একে কে বাবা চাচা সবার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে দাঁড়ালো স্থির হয়ে। বাবা আলিফ ভাইয়া আর নেহাল কোথায়? বলতে বলতে হাতে দুইটা ব্যাগ ভর্তি ক্যান নিয়ে এগিয়ে আসে আলিফ আর নেহাল। কোনো মতে নেহাল সেগুলো গালিবের হাতে দিয়ে গালিবকে জড়িয়ে ধরে পেটে হালকা করে গুঁতা দেয়। হ্যাঁ, গুতাগুতি করছিস কেন নেহাল? আলিফ জড়িয়ে ধরে আছে সাগরকে। এবার নেহালও গেল ভাইদের কাছে। তাদেরকে এক বন্ধনে আবদ্ধ দেখে আরাফ, রাফিদ আর সাদাফও ঝাঁপিয়ে পড়ল। সিজান ভাইয়ের চোখ চিকচিক করছে। ভাইয়ে ভাইয়ে এই মিল দেখতে বুকটা ভরে যাচ্ছে তার। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে দাঁড়ালো গাড়ির সামনে। ব্যাগপত্র তোলা হচ্ছে গাড়িতে। ভাইয়া কি বডি বানাইছো, উফ, আমি তো নিজেই পাগল হয়ে যাচ্ছি। বাসায় গিয়ে আমাকে তোমার বডিটা দেখাবে কিন্তু। সাগর মুচকি হাসি দিয়ে বলল, সে না হয় দেখবো, কিন্তু তুই এমন গুলুমুলু হচ্ছিস কেন? জিম টিম কি করা হয় না সাদাফ? ও করবে জিম? আরে সারাদিন খালি খাওয়াই ধান্দায় থাকে বুঝলে। ওর খাবার মুখ বন্ধ থাকলে গিলবে কি করে? পাশ থেকে গালিব সাদাবের পেটে হাত দিয়ে বলল, কি ভাই, পেটে কি? বাপের সম্পত্তি ভাইয়া, বাপের টাকা পয়সা আপাতত এখানেই জমা করছি। উপস্থিত সকলে একসাথে উচ্চ স্বরে হেসে ওঠে। গালিব আবারও পেটে হালকা করে একটা ঘুষি দিয়ে বলল, বাপের সম্পত্তি সেভ করছো, দেখা যায় পেটটা বেশি বড় হয়ে গেল না? পাশ থেকে রাফিদ ও সাদাফের পেটে হাত রেখে বলল, কি ভাই, কয় মাস? সাদাফ উত্তর করে, 6 মাস ভাই, 6 মাস। আবারও সবাই একসাথে হাসতে থাকে। সাগরের হাসি দেখে কে? কতদিন পরে মন খুলে হাসতে পারছে। মনে কেমন শান্তি শান্তি অনুভব হচ্ছে। হয়েছে, তোরা আমার ভাইয়ের পেট নিয়ে পড়লি কেন রে?